আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব হচ্ছে জীববিজ্ঞানের চ্যাপ্টার 13 জীবের পরিবেশ নিয়ে। এবং এই আলোচনায় তোমাদের সঙ্গে আছি আমি সাকান বিন ইমরান, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে, এবং আমাকে সহযোগিতা করেছে ফারিয়া তাহসিন সাব। তাহলে চলো বেশি দেরি না করে আমরা আমাদের টপিকের দিকে ধাবিত হয়ে যাই। মূলত এই যে জীবের পরিবেশ নিয়ে যে আমরা পড়বো, এর প্রথম টপিক হচ্ছে বাস্তুতন্ত্র। তবে এই বাস্তুতন্ত্র আসলে কি? সবার প্রথমে আমাদের জানতে হবে এই যে প্রাকৃতিক পরিবেশ আছে, এই প্রাকৃতিক পরিবেশে কিন্তু দু ধরনের জীব আছে। প্রথমটি হচ্ছে উদ্ভিদ এবং তারপর হচ্ছে প্রাণী। এই উদ্ভিদ ও প্রাণী এই দু ধরনের জীবের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তি এবং যে বস্তুর আদান প্রদান হয় তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে মিথস্ক্রিয়া। এবং এই যে মিথস্ক্রিয়া আছে, এই মিথস্ক্রিয়াটার আন্তঃসম্পর্ক ঘটে পৃথিবীর এই সব জায়গাকে আমরা কি বলবো, বা এইসব অঞ্চলকে কিন্তু আমরা কি বলি? বাস্তুতন্ত্র বলি বা ইকোসিস্টেম বলি। মানে ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র কি? ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র হচ্ছে সেই অঞ্চলগুলো, যে অঞ্চলগুলোতে মিথস্ক্রিয়ার আন্তঃসম্পর্কটি ঘটে। এবং মিথস্ক্রিয়া আসলে কি? মিথস্ক্রিয়া হচ্ছে শক্তি এবং বস্তুর আদান প্রদান। কাদের মধ্যে? জীব এবং জড় পদার্থের মধ্যে। এবং জীবের মধ্যে কারা কারা আছে? জীবের মধ্যে আছে হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী। তবে যদি আমাদের সংজ্ঞারূপে লিখতে আসে, আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো হচ্ছে প্রাকৃতিক পরিবেশে উদ্ভিদ এবং প্রাণী এই দুই ধরনের জীবের সাথে জড় পদার্থের মধ্যে যে শক্তি আর বস্তুর আদান প্রদান হয় তাকে বলা হয় মিথস্ক্রিয়া। আর এই ধরনের মিথস্ক্রিয়ায় আন্তঃসম্পর্ক ঘটে। পৃথিবীর এইরকম যে কোনো অঞ্চলই হচ্ছে বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেম। তবে যদি আমরা এই বাস্তুতন্ত্র বা ইকোসিস্টেমের উপাদান নিয়ে একটু কথা বলি, এটার মধ্যে কিন্তু তিনটি উপাদান আছে। প্রথমটি হচ্ছে জীব সম্প্রদায়। জীব সম্প্রদায়ের মধ্যে আমরা দেখলাম উদ্ভিদও আছে, প্রাণীও আছে। তারপর আসে হচ্ছে পরিবেশে যেসব জড় পদার্থগুলো আছে, সেসব জড় পদার্থ। এবং সবার শেষে যে উপাদানটি আসে সেটা হচ্ছে ভৌত পরিবেশ। তাহলে কি হলো? জীব সম্প্রদায়, পরিবেশের জড় পদার্থ এবং ভৌত পরিবেশ, এই তিনটা মিলেই কিন্তু একটি স্থানের বাস্তুতন্ত্রটি গড়ে ওঠে। তবে যদি এই ছবিটি খেয়াল করো, দেখো এখানে কিন্তু উদ্ভিদ আছে, তারপর হচ্ছে জীব আছে, তারপর জড় পদার্থ আছে, এবং এখানে কিন্তু এই যে ভৌত পরিবেশ এটিও আছে। তবে কিন্তু এই তিনটির সমন্বয় এই সম্পূর্ণ জায়গাটিতে একটি বাস্তুতন্ত্র গড়ে উঠেছে। এবং এই তিনটি প্রধান যে উপাদান আমরা জানলাম, যেগুলো হচ্ছে জীব সম্প্রদায়, পরিবেশের জড় পদার্থ এবং ভৌত পরিবেশ, এই তিনটিরই কিন্তু আবার প্রত্যেকটিরই কিন্তু আবার ছোট ছোট উপাদান রয়েছে। এবং এই জীব উপাদানগুলো কিন্তু সবচেয়ে বেশি বৈচিত্র্যময়। তবে চলো একটা চার্টের মাধ্যমে আমরা এই উপাদানগুলো একটু জেনে নিই। প্রথমে হচ্ছে এই যে বাস্তুতন্ত্রের যে উপাদান সমূহ, এখানে কিন্তু আমরা তিনটি পড়লাম। প্রথমে পড়েছিলাম জড় উপাদান, তারপর পড়েছিলাম ভৌত উপাদান, এবং সবার শেষে কি আছে? জীব উপাদান। তাহলে যদি জড় উপাদানের আরো ছোট ছোট যে ডিভিশন, সেটা আমরা একটু পড়ি। প্রথমে আসে হচ্ছে এখানে অজৈব বস্তু, আর আসে হচ্ছে জৈব বস্তু। তাহলে জড় উপাদান থেকে কিন্তু আমরা আরো দুটি উপাদান এখানে পেয়ে গেলাম। তারপর যদি আমরা কথা বলি জীব উপাদান নিয়ে, দেখো এখান থেকে কিন্তু আমরা আরো তিনটে ছোট ছোট উপাদান পেলাম। প্রথমে পেয়েছি হচ্ছে উৎপাদক, তারপর পেয়েছি হচ্ছে খাদক, এবং সবার শেষে পেয়েছি হচ্ছে বিয়োজক। এখন এই যে খাদক আছে, এই খাদককে আবার কয়েকটি শ্রেণীতে ভাগ করা যায়। প্রথমে আসে হচ্ছে তৃণভোজী, তারা হচ্ছে প্রথম স্তরের খাদক। তারপরে আসে হচ্ছে মাংসাশী, এরা হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এবং তারপর আসে কারা? তারপর আসে হচ্ছে তৃতীয় স্তরের খাদক। এবং সবার শেষে আসে হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে আমরা একটা খাদক, এটাকে আমরা কয়টা শ্রেণীতে ভাগ করলাম? ভাগ করলাম হচ্ছে চারটা শ্রেণীতে। প্রথমে আসে তৃণভোজী, যাকে আমরা প্রথম স্তরের খাদক বলি। দ্বিতীয়ত আসে মাংসাশী, যাকে আমরা দ্বিতীয় স্তরের খাদক বলি। তৃতীয়তে আসে তৃতীয় স্তরের খাদক, এবং সবার শেষে আসে হচ্ছে সর্বোচ্চ খাদক। তাহলে যদি সম্পূর্ণ ব্যাপারটা আরেকবার বলে নিই, মূলত বাস্তুতন্ত্রের মধ্যে হচ্ছে তিনটা উপাদান আছে: জড় উপাদান, ভৌত উপাদান এবং জীব উপাদান। জড় উপাদানকে আরো দুটো অংশে ভাগ করা যায়, আসে হচ্ছে অজৈব এবং জৈব বস্তু। ভৌত উপাদানকে আর ভাগ করা যায় না। জীব উপাদানকে আবার তিনটা উপাদানে ভাগ করা যায়। প্রথমটি উৎপাদক, তারপরটি খাদক, তারপরটি হচ্ছে বিয়োজক। এই খাদককে আবার আমরা চারটা শ্রেণীতে ভাগ করি। প্রথমে আসে তৃণভোজী, তারপর আসে মাংসাশী, তারপর তৃতীয় স্তরের খাদক, এবং সবার শেষে সর্বোচ্চ খাদক। তাহলে কিন্তু আমরা বাস্তুতন্ত্রের যে উপাদান সমূহ আছে তার সম্পর্কে ধারণা নিয়ে নিলাম। এবার আমরা সবগুলো উপাদান সম্পর্কে একটু একটু করে জেনে নেব। প্রথমেই জানবো হচ্ছে জড় উপাদান বা
নন লিভিং ম্যাটার সম্পর্কে। মূলত কিন্তু আমরা যদি আমাদের এই পরিবেশের দিকে তাকাই, আমাদের এই পরিবেশে জড় উপাদানগুলো জীব উপাদানের জন্য বাসস্থান নির্মাণ করে। যেমন আমাদের শ্বাসনের জন্য অক্সিজেন যোগায় এবং বেশ কিছু পুষ্টি উপাদানও কিন্তু আমাদের সরবরাহ করে থাকে। এবং দেখা যায় কি, এই যে বাস্তুতন্ত্রের সকল জড় উপাদানকে কিন্তু আবার জৈব এবং অজৈব এই দুইটা ভাগে ভাগ করা যায়। তবে যদি প্রথমে আমরা অজৈব যে বস্তুগুলো আছে, মানে ইনঅর্গানিক যে ম্যাটার গুলো আছে তা নিয়ে কথা বলি। প্রথমেই দেখো, পানি, বায়ু বা মাটিতে অবস্থিত যে খনিজ পদার্থ, অর্থাৎ যেসব পদার্থ কিন্তু জীব দেহ থেকে আসেনি, বরং কোথা থেকে এসেছে, বরং কিন্তু জীবের উদ্ভবের আগেই তারা পরিবেশে অবস্থিত ছিল। মানে জীব যখন থেকে না শুরু হয়েছে তার আগেই কিন্তু তাদের প্রেজেন্স ছিল এই পৃথিবীতে। সেগুলোকে বাস্তুতন্ত্রের অজৈব উপাদান আমরা বলি। উদাহরণ যদি আমরা দিই তাহলে বলবো হচ্ছে ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ, নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। এগুলো কিন্তু আমাদের এই যে জীব তৈরির আগে থেকেই এই পৃথিবীতে বিদ্যমান আছে। দেখো এখানে উদাহরণ দিয়ে দেওয়া হয়েছে ছবির মাধ্যমে, যে বায়ু, পানি, লবণ মানে হচ্ছে যে খনিজ পদার্থ, এগুলো কিন্তু আমরা আসার আগে ছিল। তাহলে আরেকবার যদি অজৈব পদার্থ নিয়ে বলে দিই, অজৈব পদার্থ কি কি, যেমন পানি, বায়ু, মাটিতে অবস্থিত যে খনিজ পদার্থ, অর্থাৎ যেগুলো হচ্ছে জীবের থেকে আসেনি, বরং জীবের উদ্ভবের আগেই তারা পরিবেশে ছিল। মানে তারা কিন্তু জীবের জন্য আছে, কিন্তু জীব থেকে তারা উৎপন্ন হয়নি, এবং জীব আসার আগে থেকে তাদের উপস্থিতি এই পৃথিবীতে ছিল। তাহলে কিন্তু আমরা ইনঅর্গানিক ম্যাটার্স বা অজৈব বস্তু সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানবো হচ্ছে জৈব বস্তু বা অর্গানিক ম্যাটার সম্পর্কে। এখন অজৈব ছিল হচ্ছে তারা জীব থেকে আসেনি, জীব আসার আগে পৃথিবীতে ছিল। কিন্তু জৈবটা কিন্তু এমন না। এখানে দেখো, উদ্ভিদ এবং প্রাণীর বর্জ্য পদার্থ বা এইসব জীবের মৃতদেহ থেকে যেসব জড় পদার্থ বাস্তুতন্ত্রে যোগ হয় তাদেরকে আমরা জৈব উপাদান বলি। মানে হচ্ছে যারা জীব থেকেই এসেছে। এখানে যদি ব্যাপারটা আরেকটু ভালো মতো বুঝিয়ে দিই, ধরো এই যে উদ্ভিদ আছে এবং প্রাণী আছে, উদ্ভিদ এবং প্রাণী দেহের যে বর্জ্য পদার্থগুলো আছে, বা উদ্ভিদ এবং প্রাণী যখন মৃত্যুবরণ করে তারপর তাদের এই দেহ থেকে যেসব জড় পদার্থগুলো এই যে বাস্তুতন্ত্র আছে, বাস্তুতন্ত্রে এসে যোগ হয়, তাদেরকেই কিন্তু আমরা জৈব বস্তু বা জৈব উপাদান বলে আখ্যায়িত করে থাকি। এগুলো যদি কিছু উদাহরণ দিতে যাই, প্রথমেই দেখো আসে সচরাচর কিন্তু হিউমাস নামে পরিচিত। হিউমাসের কথা কিন্তু আমরা কম বেশি সবাই শুনে থাকি। তাছাড়াও হিউমাসের উপাদান হিসেবে কি আছে দেখো, ইউরিয়া আছে। উদ্ভিদ এবং প্রাণীর যে বিভিন্ন কোষ তা আছে, টিস্যু এবং অঙ্গ আছে। ইউরিয়া কিন্তু মানুষের দেহ থেকে আসে, এটা আমরা কিন্তু চ্যাপ্টার 8 রেশন চ্যাপ্টার পড়ার সময় পড়েছিলাম। তাহলে দেখো, এই যে জৈব যে বস্তুগুলো আছে সেগুলো কিন্তু জীবের থেকেই আসছে, মানে জীব থেকে তৈরি। কিন্তু অপরদিকে অজৈবর বেলায় কিন্তু এটা না, অজৈবর বেলায় তারা জীব থেকে আসতেছে না, তারা পরিবেশেই ছিল। তাহলে যদি অজৈব বস্তু আর জৈব বস্তুর মধ্যে পার্থক্য বলতে পারলে আমরা কি বলবো, অজৈব বস্তু হচ্ছে যা জীব থেকে আসেনি, জীব আসার আগে এই পৃথিবীতে বিদ্যমান ছিল। কিন্তু জৈব বস্তু হচ্ছে সেসব বস্তু যেগুলো হচ্ছে প্রাণী বা উদ্ভিদের বর্জ্য পদার্থ, তাদের মৃতদেহ থেকে এই যে বাস্তুতন্ত্র আছে বাস্তুতন্ত্রে যোগ হচ্ছে, মানে তারা জীব থেকে এসেছে। কিন্তু উদাহরণ দিতে বলে অজৈব বস্তুর উদাহরণ হবে হচ্ছে পানি, বায়ু বা মাটিতে অবস্থিত খনিজ পদার্থ যেমন ক্যালসিয়াম, পটাশিয়াম, লৌহ ইত্যাদি। আর জৈব পদার্থের জন্য হবে হচ্ছে হিউমাস। হিউমাসের উপাদান হিসেবে কি আছে বলতো, আছে হচ্ছে ইউরিয়া, এবং তাছাড়াও উদ্ভিদ এবং প্রাণীর কোষ, টিস্যু, অঙ্গ ইত্যাদি। তবে কিন্তু আমরা অজৈব বস্তু এবং জৈব বস্তু এদের সম্পর্কে জেনে নিলাম, এবং সম্পূর্ণভাবে কিন্তু আমরা এই যে জড় উপাদান আছে জড় উপাদান সম্পর্কে জেনে নিলাম। এবার আমরা জানবো হচ্ছে ভৌত উপাদান সম্পর্কে, যাকে আমরা বলি হচ্ছে ফিজিক্যাল কম্পোনেন্টস। এখন দেখো, এই যে পরিবেশে আমরা বসবাস করছি, এই পরিবেশে এই যে সূর্যের আলো আমরা পাই, এই সূর্যের আলোর যে পরিমাণ সেটা, তাছাড়া এই যে আমাদের গরম লাগে মানে তাপমাত্রা, তারপরে হচ্ছে আমরা ঘামাচ্ছি, যে বায়ুতে যে জলীয় বাষ্পের পরিমাণ, তাছাড়াও বায়ুর চাপ এবং ঠান্ডা লাগে বায়ুর প্রবাহের জন্য, তাছাড়াও ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা মানে মানে মাটির নিচে বা পানির নিচে, এবং উচ্চতা ইত্যাদি যেসব বহু উপাদান আছে, এগুলো কিন্তু বাস্তুতন্ত্রকে নানাভাবে প্রভাবিত করতে পারে। এবং এইসব উপাদান মিলিয়ে কিন্তু গড়ে ওঠে কোনো একটা অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু। এবং আবহাওয়া এবং জলবায়ু তৈরি হওয়ার জন্য কিন্তু এই যে উপরে যে উপাদানগুলোর কথা বললাম, যেমন হচ্ছে পরিবেশের সূর্য আলোর পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, তাছাড়া হচ্ছে বায়ুর প্রবাহ বা বায়ুর চাপ, ভূপৃষ্ঠ এবং সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা, এই সকল কিছু কিন্তু একটি অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু
সৃষ্টি করার জন্য বড়সড় ভূমিকা রাখে এবং এই সব উপাদানগুলো কিন্তু মিলে তৈরি হয় হচ্ছে একটি বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। তবে যদি প্রশ্ন হয় যে বাস্তুতন্ত্রের ভৌত উপাদানগুলো কি কি, আমরা উত্তর দিব কিভাবে? আমরা উত্তর দিব বাস্তুতন্ত্রের ভৌত উপাদানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো পরিবেশের সূর্য আলোকের পরিমাণ, তাপমাত্রা, বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ, বায়ুর চাপ এবং বায়ু প্রবাহ। তাছাড়াও আছে হচ্ছে ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠ থেকে গভীরতা এবং উচ্চতা ইত্যাদি। এই সকলগুলা কিসের জন্য দায়ী? এই সকলগুলা হচ্ছে একটি অঞ্চলের আবহাওয়া বা জলবায়ু সৃষ্টির জন্য দায়ী এবং এই সকলগুলাকেই কিন্তু বলা হয় হচ্ছে একটা বাস্তুতন্ত্রের ভৌত উপাদান। তবে কিন্তু আমরা ভৌত উপাদান বা ফিজিক্যাল কম্পোনেন্ট সম্পর্কেও জেনে নিলাম। এখন আমরা কি নিয়ে জানবো বলতো? এখন আমরা জানবো হচ্ছে জীবজ উপাদান বা হচ্ছে লিভিং কম্পোনেন্ট সম্পর্কে। প্রথমে যদি আমরা বলতে চাই জীবজ উপাদান নিয়ে, তাহলে কিন্তু বলতে হবে এই যে বাস্তুতন্ত্রটা গড়ে উঠে একটা অঞ্চলের মাধ্যমে, সেখানে কিন্তু এই যে জীবগুলো আছে, জীবগুলি কিন্তু সক্রিয় উপাদান, কারণ তারা জীবিত এবং এরাই কিন্তু তাদের কাজের মাধ্যমে যে পরিবেশের যে নানাবিধ পরিবর্তন আসে, এই পরিবর্তনের জন্য দায়ী। দেখা যায় পরিবেশে জীবজ উপাদানগুলো কিন্তু প্রধানত তিনটা ভাগে ভাগ করা যায়। প্রথমে হচ্ছে উৎপাদক, তারপরে আসে খাদক এবং সবার শেষে আসে হচ্ছে বিয়োজক। প্রথমে আমরা জানবো হচ্ছে উৎপাদক নিয়ে। এখন উৎপাদকের কথা বলতে গেলে বলতে হয় হচ্ছে সবুজ গাছপালার কথা। এখানে কিন্তু ছবিতে তোমরা দেখতে পাচ্ছ কতগুলো সবুজ গাছপালার ছবি এখানে দেওয়া হয়েছে। এখন এই যে সবুজ উদ্ভিদ গুলো আছে, তারা কিন্তু সূর্যালোকের উপস্থিতিতে কি করে, বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড এবং মাটি থেকে পানি সংগ্রহ করে সারক সংশ্লেষণ যে প্রক্রিয়াটি আছে, এই প্রক্রিয়ার মাধ্যমে তাদের প্রধান খাদ্য তৈরি করে। তাদের প্রধান খাদ্যটি কি? প্রধান খাদ্যটি হচ্ছে কার্বোহাইড্রেট বা শর্করা। এবং এই সময় কিন্তু উপজাত হিসাবে আমাদের এই পরিবেশে উদ্ভিদ থেকে অক্সিজেন বেরিয়ে আসে। তাই এই যে সারক সংশ্লেষণ যে প্রক্রিয়া আছে, তা হলো কি? তা হলো এই বাস্তুতন্ত্রের উৎপাদন প্রক্রিয়া। এবং এই উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদক হচ্ছে এই যে সবুজ উদ্ভিদকুল, মানে সকল সবুজ উদ্ভিদকুল কিন্তু এই যে সারক সংশ্লেষণ প্রক্রিয়াটি যে আছে, যেটা হচ্ছে উৎপাদন প্রক্রিয়া, সেখানে উৎপাদক হিসেবে কাজ করে থাকে। এই উৎপাদক উদ্ভিদগুলোকে কিন্তু অন্য কথায় আমরা কি বলতে পারি? স্বভোজী বা অটোট্রফ। অটোট্রফ বলা বা স্বভোজী বলার কারণটা কি? কারণ হচ্ছে তারা কিন্তু নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, অন্য কোনো জীবের উপর কিন্তু তাদের নির্ভর করতে হয় না তাদের খাবারের জন্য। এটা কিন্তু তোমাদের প্রশ্নে আসে যে তোমরা স্বভোজী বা অটোট্রফ বলতে কি বুঝো, তখন তোমরা উত্তর কিভাবে দিবে? তোমরা উত্তর দিবে হচ্ছে আমরা জানি উৎপাদক উদ্ভিদকুলকে এক কথায় স্বভোজী বা অটোট্রফ বলা হয়, কারণ তারা নিজেদের খাবার নিজেরাই তৈরি করতে পারে, অন্য কোনো জীবের উপর খাদ্য তৈরির জন্য তাদের নির্ভর করতে হয় না। তবে উৎপাদক নিয়ে যদি আমি আরেকটু তোমাদেরকে বলে দিই, মূলত এই যে সবুজ যে উদ্ভিদ কুলগুলো আছে, সকলগুলোই কিন্তু উৎপাদক এবং তারা কি করে? তারা হচ্ছে সূর্য আলোর উপস্থিতিতে বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড নেয় এবং মাটি থেকে নেয় হচ্ছে পানি। এই পানি এবং কার্বন ডাই অক্সাইড নিয়ে তারা কিন্তু সারক সংশ্লেষণ, এই যে উৎপাদন প্রক্রিয়া, এই উৎপাদন প্রক্রিয়া চলে যায় এবং তারা তাদের প্রধান খাদ্য তৈরি করে, যা হচ্ছে কার্বোহাইড্রেট। এবং এই খাদ্যটি তৈরি করার সময় তারা কিন্তু পরিবেশের উপজাত হিসেবে ত্যাগ করে হচ্ছে অক্সিজেন। তাহলে কিন্তু তারা আমাদের এই যে নিঃশ্বাস নেওয়ার জন্য যে আমরা অক্সিজেন ব্যবহার করি, তাতেও সহযোগিতা করছে। এবং তারা কিন্তু এই উৎপাদন প্রক্রিয়ায় উৎপাদক হিসেবে কাজ করছে। যেহেতু তারা উৎপাদক হিসেবে কাজ করছে, তাই কিন্তু তাদেরকে আমরা প্রডিউসার বা উৎপাদক বলে আখ্যায়িত করে থাকি। এবং যদি তোমাদেরকে বলা হয় যে উৎপাদনের কয়েকটা উদাহরণ দাও, তাহলে তোমরা বলবে সকল সবুজ যে উদ্ভিদ কুল আছে, তা হচ্ছে এই উৎপাদকের অন্তর্গত বা উৎপাদকের এক্সাম্পল হিসেবে আমরা ধরতে পারি। তবে কিন্তু আমরা উৎপাদক সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো হচ্ছে খাদক সম্পর্কে, যাদেরকে আমরা বলি কনজিউমার। এখন দেখো, কোন প্রাণী পরিবেশের জড় পদার্থ থেকে খাদ্য তৈরি করতে পারে না, এটা স্বাভাবিক। জড় পদার্থের মধ্যে কোনো জীবন নেই, তাই তারা কিন্তু যে উৎপাদনের যে প্রক্রিয়া, সেখানে কিন্তু পার্টিসিপেট করে না বলে কিন্তু তারা উৎপাদকও না। তাহলে এই যে প্রাণীরা আছে, প্রাণীরা কিন্তু যারা খাদ্য তৈরি করে রাখছে তার থেকে খাদ্য নেয়। তাহলে কি করে? তারা কিন্তু খাদ্যের জন্য প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যে সবুজ উদ্ভিদগুলো আছে, সবুজ উদ্ভিদগুলোর উপরে নির্ভরশীল। কারণ কি? কারণ সবুজ উদ্ভিদগুলো কিন্তু অটোট্রফ, মানে তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে। এবং যেহেতু তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে, তাই কি হয়? প্রাণীরা প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে এই উদ্ভিদের উপরে ডিপেন্ড করে। তাই কিন্তু আমরা এদেরকে বলি, মানে প্রাণীদেরকে বলি হচ্ছে
পরভোজী জীব, মানে পরের উপর ডিপেন্ড করে তার খাদ্য তৈরির জন্য তেমন জীব। এখন দেখো প্রথমে আসে হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। প্রথম শ্রেণীর খাদক আসলে কারা? মূলত যেসব প্রাণীরা সরাসরি উদ্ভিদকে খাদ্য হিসেবে গ্রহণ করে তাদেরকে বলা হয় তৃণভোজী জীব, মানে হচ্ছে হার্বিভোরাস। মানে তারা কিন্তু ডিরেক্টলি এই উদ্ভিদই খায়, উদ্ভিদই খেয়ে নিজেদের জীবন ধারণ করে এবং উদ্ভিদ থেকেই তারা তাদের খাদ্যটি গ্রহণ করে এবং তাই তাদের শক্তির উৎস হিসাবে কাজ করে। তবে এদের অপর নাম কি? এদের অপর নাম হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। যদি আমরা একটা এক্সাম্পল দিই তাহলে দেখো এই যে ঘাস ফড়িং, তারপর এই যে মুরগি, তারপর হচ্ছে গরু, এই যে ছাগল, হরিণ, এরা সবাই কিন্তু হার্বিভোরাস বা প্রথম শ্রেণীর খাদক। কারণ কি? কারণ তারা কিন্তু সরাসরি এই যে উদ্ভিদ থেকে খাদ্য গ্রহণ করে, খাদ্য গ্রহণ করে তারা তাদের নিজেদের জীবন ধারণ করে। তাই তাদেরকে আমরা কি বলি? তাই তাদেরকে আমরা বলি হচ্ছে প্রথম শ্রেণীর খাদক। এখন আমরা জানবো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক সম্পর্কে। এই দ্বিতীয় শ্রেণীর খাদক আসলে কারা? মূলত যেসব প্রাণী তৃণভোজী প্রাণীদের খাদ্য হিসাবে গ্রহণ করে তাদেরকে আমরা বলি হচ্ছে গৌণ খাদক বা দ্বিতীয় শ্রেণীর খাদক। মানে তৃণভোজী প্রাণী কারা ছিল? যারা হচ্ছে ডিরেক্টলি আমাদের উদ্ভিদ খাচ্ছে, এবং যেসব প্রাণী এই তৃণভোজী প্রাণীদের খাচ্ছে তাদেরকে আমরা বলি হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক। মানে এরা কিন্তু এই যে তৃণভোজী যে প্রাণীগুলো আছে, মানে প্রথম স্তরের যে প্রাণীগুলো আছে তাদেরকে ভক্ষণ করে নিজেদের জীবন ধারণ করছে, তাই তাদেরকে আমরা কি বলি? এদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক। এদের আরেকটি নাম আছে যাকে বলা হয় হচ্ছে মাংসাশী প্রাণী। যদি আমরা কিছু উদাহরণ দিই তাহলে আসবে হচ্ছে যেমন ব্যাঙ, তাছাড়া শিয়াল এবং বাঘ। এরা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক, কারণ এরা হচ্ছে প্রথম শ্রেণীর খাদকদেরকে খেয়ে নিজেদের জীবন ধারণ করে থাকে। তাহলে কিন্তু আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক সম্পর্কে। মূলত যেসব প্রাণী গৌণ খাদকদের খেয়ে বাঁচে তারা হচ্ছে মাংসাশী প্রাণী, মানে হচ্ছে কার্নিভোরাস। এদের বলা যায় হচ্ছে তৃতীয় শ্রেণীর প্রাণী, বা কোনো কোনো ক্ষেত্রে এদেরকে সর্বোচ্চ খাদক কিন্তু আমরা বলে আখ্যায়িত করতে পারি। যেমন এখানে উদাহরণ হিসেবে আছে হচ্ছে সাপ, ময়ূর, তারপর হচ্ছে বাঘ। তাহলে এরা কি করছে? এরা হচ্ছে গৌণ যে খাদক আছে সেই গৌণ খাদকদের খেয়ে তাদের জীবন ধারণ করে। তাহলে তৃতীয় শ্রেণীর খাদক কারা? তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে তারা সেসব প্রাণী যেসব প্রাণী হচ্ছে দ্বিতীয় শ্রেণীর খাদক কে খেয়ে নিজেদের জীবন ধারণ করে থাকে। এখানে উদাহরণ হিসেবে আমরা কাদেরকে দেখলাম? দেখলাম হচ্ছে সাপকে, ময়ূরকে এবং বাঘকে। তবে কিন্তু আমরা তৃতীয় শ্রেণীর খাদক সম্পর্কেও জেনে নিলাম। এখন আমরা জানবো হচ্ছে একটা বিশেষ শ্রেণীর খাদক সম্পর্কে। এই বিশেষ শ্রেণীর খাদক কিন্তু জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণীর মাংস বা আবর্জনা খেতে বেশি পছন্দ করে থাকে। এবং এদের উদাহরণ যদি আমি দিই, যেমন হচ্ছে কাক, শকুন, তারপর হচ্ছে শেয়াল, হায়না। এরা কি করে? এরা হচ্ছে জীবন্ত প্রাণীর চেয়ে মৃত প্রাণী বা হচ্ছে একটা প্রাণী যেটা মারা গেছে তাদের মাংস খেয়ে বা আবর্জনা খেয়ে নিজেদের জীবন ধারণ করার চেষ্টা করে। এবং এদের নাম দেওয়া হয়েছে কিন্তু আবর্জনা ভুক বা ঢাওর, মানে হচ্ছে স্ক্যাভেঞ্জার। কারণ কি? কারণ হচ্ছে এরা মৃতদেহ বা আবর্জনা খেয়ে পরিবেশকে পরিষ্কার রাখে। যেহেতু তারা আবর্জনা খেয়ে ফেলছে তাই কিন্তু আবর্জনার পরিমাণ কমে যাচ্ছে, তাই কি হচ্ছে? তাই কিন্তু পরিবেশ পরিষ্কার হয়ে যাচ্ছে। তবে একটা ব্যাপার মনে রাখতে হবে, উল্লেখ্য একটা ব্যাপার হচ্ছে কখনো কখনো বাস্তুতন্ত্রে এমন প্রাণীও দেখা যায় যারা একাই বিভিন্ন স্তরের খাদক হিসেবে ভূমিকা রাখে, যেমন মানুষ। এরা কিন্তু একই সঙ্গে তৃণভোজী এবং মাংসাশী। মানে হচ্ছে কি? তারা হচ্ছে প্রত্যেকটা স্তরের প্রাণী কিন্তু খেয়ে থাকে। যেমন হচ্ছে মানুষ কিন্তু শাক খায়, তাহলে কি? মানুষ কিন্তু ডিরেক্টলি উদ্ভিদটা খাচ্ছে, মানে হচ্ছে তৃণভোজী। আবার মানুষ কি খায়? মানুষ কিন্তু গরুর মাংস খায়, মানুষ কিন্তু মুরগির মাংস খায়। তাহলে কি হচ্ছে? তারা কিন্তু মাংসাশী, মানে তারা হচ্ছে কার্নিভোরাস। এখন যারা আসলে হার্বিভোরাস, কার্নিভোরাস দুইটাই, তাদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে অমনিভোরাস, মানে তারা সব স্তরের প্রাণীকে খেয়ে থাকে। তারা কিন্তু তৃণভোজী এবং মাংসাশী। যেহেতু তারা তৃণভোজী এবং মাংসাশী উভয় ক্যাটাগরিতেই পড়ে তাই তাদেরকে আমরা বলি হচ্ছে অমনিভোরাস। তাহলে আমরা কি করলাম? আমরা কিন্তু এখানে কয়েকটা ধাপ করে আসলাম। প্রথমে বললাম হচ্ছে উৎপাদক, মানে হচ্ছে সকল সবুজ উদ্ভিদ। তারপরে বললাম প্রথম শ্রেণীর প্রাণী যারা হচ্ছে উদ্ভিদ খেয়ে নিজেদের জীবন ধারণ করে। যেমন যদি একটা এক্সাম্পল দিই ওখানে, যেমন হচ্ছে হরিণ। তারপরে বললাম হচ্ছে আমরা দ্বিতীয় শ্রেণীর খাদক। দ্বিতীয় শ্রেণীর খাদকে ওখানে আমরা কি করলাম? দ্বিতীয় শ্রেণীর খাদকে হচ্ছে ওখানে আমরা পড়লাম যারা হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, মানে তৃণভোজীদেরকে খেয়ে নিজেদের জীবন ধারণ করে। ওখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই, ওখানে কিন্তু আমরা এক্সাম্পল বাঘ দিতে পারি। তারপর আমরা পড়লাম হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক। তৃতীয় শ্রেণীর খাদক কি করে? তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে এই দ্বিতীয় শ্রেণীর খাদকদেরকে খেয়ে নিজেদের জীবন ধারণ করে। ওখানেও কিন্তু আমরা বাঘ পড়েছি, তাছাড়াও কি কি পড়েছি? সাপ পড়েছি আর ময়ূর পড়েছি। এখন দেখো প্রথম শ্রেণী মানে হচ্ছে উৎপাদককে খেয়ে বাঁচে হচ্ছে দ্বিতীয় শ্রেণী,
দ্বিতীয় শ্রেণীকে খেয়ে বাঁচে হচ্ছে তৃতীয় শ্রেণী, এবং তৃতীয় শ্রেণীকে কিন্তু আমরা সর্বোচ্চ শ্রেণী বা সর্বোচ্চ খাদ্য হিসেবে আখ্যায়িত করতে পারি। কিন্তু আরেকটা বিশেষ যে খাদ্যের কথা বললাম তাদের ব্যাপারে কি বললাম, তারা হচ্ছে জীবিত থেকে মৃত প্রাণীদেরকে খেয়ে বাঁচতে পছন্দ করে এবং তারা কিন্তু আবর্জনাও ভক্ষণ করে। তার জন্য তাদেরকে আমরা কি বলি, স্ক্যাভেঞ্জার বলি বা আবর্জনা ভূত। তারা যেহেতু আবর্জনা খাচ্ছে তাই কিন্তু তারা আমাদের এই পরিবেশকে সুন্দর রাখতে সাহায্য করছে। তবে আমরা কিন্তু আরেকটা কথা বলছি, সেটা হচ্ছে যখন একটা প্রাণী প্রত্যেকটা স্তরের যে প্রাণী আছে বা উৎপাদক যাদেরকে খেয়ে থাকে তখন কিন্তু তাকে কি বলি, তাকে বলি হচ্ছে অমনিভোরাস, কারণ সে একই সঙ্গে তৃণভোজী এবং মাংসাশী। এদের মধ্যে যদি একটা উদাহরণ দিই তাহলে আসে হচ্ছে মানুষ। তাহলে কিন্তু আমরা জীবজ উপাদানের কয়েকটি স্তর সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো হচ্ছে এই জীবজ উপাদানের বিয়োজক সম্পর্কে। এই বিয়োজককে আমরা বলি হচ্ছে ডিকম্পোজার। এরা আসলে কি, এখানে আসে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি, মানে অতি ক্ষুদ্র বা অণুজীব যে আছে তারা। এরা মূলত কি করে, এরা মূলত এই যে উদ্ভিদ বা প্রাণীর যে বর্জ্য পদার্থ এবং মৃতদেহ থেকে তাদের খাদ্য গ্রহণ করে এবং এর পরিণামে কি হয়, এর পরিণামে বর্জ্য বিয়োজিত হয়ে মাটি বা পানির সাথে মিশে যায়। মাটি বা পানির সাথে যখন মিশে তখন কিন্তু মিশে যাওয়া এই উপাদানটি আবার উদ্ভিদের পক্ষে খাদ্য উপাদান হিসেবে কাজ করে। উদ্ভিদ তখন সেখান থেকে খাদ্য উপাদান গ্রহণ করে। তাই এই অণুজীবগুলোকে আমরা কি বলি, অণুজীবগুলোকে আমরা বলি হচ্ছে বিয়োজক বা পরিবর্তক। কারণ তারা কিন্তু একদম সর্বোচ্চ লেভেলের যে খাদক ছিল তাদেরকে কি করছে, তাদেরকে পচিয়ে দিয়ে মাটিতে মিশিয়ে দিচ্ছে। এই মাটি থেকে কিন্তু আবার একদম প্রথম স্তরে যে ছিল মানে উৎপাদক, সে খাদ্য গ্রহণ করছে। তাহলে কিন্তু দেখো যে সাইকেলিক ওয়েতে চলতেছে। প্রথমে উৎপাদককে খাচ্ছে হচ্ছে তৃণভোজী, তৃণভোজী হচ্ছে প্রথম স্তর, প্রথম স্তরের খাদককে খাচ্ছে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদককে খাচ্ছে হচ্ছে তৃতীয় স্তরের খাদক, তৃতীয় স্তরের খাদককে এই বিয়োজক কি করতেছে, পচিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এই মাটি থেকে কিন্তু আবার উৎপাদক কি করতেছে, তাদের যে নিউট্রিয়েন্টস দরকার সেটা নিয়ে নিচ্ছে। তাহলে কিন্তু দেখো একটা সুন্দরভাবে সাইকেল চলতেছে। এখানে যদি এই ডিকম্পোজারের ব্যাপারটা আরেকবার বলি, এখানে কে কে কাজ করে, কাজ করে হচ্ছে ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি যে অণুজীবগুলো আছে তারা। তারা কি করে, তারা হচ্ছে এই যে উদ্ভিদ এবং প্রাণী আছে এদের বর্জ্য পদার্থ মৃতদেহ থেকে খাদ্য গ্রহণ করে এবং পরিণামে তারা কি করে, পরিণামে এসব বর্জ্য পদার্থ বিয়োজিত হয়ে মাটি বা পানির সাথে মিশে যায়। মিশে গেলে কি হয়, এই মিশে যাওয়া উপাদান কিন্তু তখন আবার উদ্ভিদের পক্ষে খাদ্য উপাদান হিসেবে কাজ করে। তাই কিন্তু আমরা এই অণুজীবগুলোকে কি বলতেছি, বিয়োজক বা পরিবর্তক। তবে যদি এখানে ছবি দেখিয়ে দিই, এই দেখো এখানে কিন্তু ব্যাকটেরিয়ার ছবি আছে, এই যে এখানে ছত্রাকের ছবি আছে। এরাই হচ্ছে মূলত আমাদের বিয়োজক এবং পরিবর্তক, যারা হচ্ছে সর্বোচ্চ শ্রেণীর যে প্রাণীগুলো আছে বা এই যে বিভিন্ন স্তরের যে খাদকগুলো আছে এদেরকে পচিয়ে এদেরকে কি করে, এদেরকে মাটির সাথে মিশিয়ে দেয়, যা হচ্ছে উৎপাদকের জন্য আবার খাদ্যবস্তু হিসেবে কাজ করে থাকে। তবে কিন্তু আমরা এই যে জীবজ যে উপাদান তার সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা জানবো হচ্ছে এই যে পুকুরের যে বাস্তুতন্ত্র আছে এই বাস্তুতন্ত্র সম্পর্কে, যাকে আমরা বলি ইকোসিস্টেম অফ পন্ড। তবে আমরা যদি একটু এই ছবির দিকে লক্ষ্য করি, মানে এখানে দেখো এটা কিন্তু জলভাগের একটা ব্যাপার দেখাচ্ছে। এখন জলভাগের বাস্তুতন্ত্রের কাছ থেকে ভালো করে দেখার জন্য সবচেয়ে উপযোগী আসলে কি, সবচেয়ে উপযোগী হচ্ছে এই যে পুকুরের বাস্তুতন্ত্র দেখা। কারণ এখানে খুবই ইজিলি বোঝা যায় যে কোন স্তর কোন স্তরের পর কোন স্তর আছে। কারণ এখানে জল উপাদানগুলো কিন্তু বিভিন্ন প্রকার জৈব এবং অজৈব পদার্থ। তাছাড়াও কিন্তু এই যে পানি, সূর্য আলো, কার্বন ডাই অক্সাইড, অক্সিজেন, ক্যালসিয়াম, ফসফরাস ইত্যাদি, এগুলো কি, এগুলো হচ্ছে এখানে জৈব এবং অজৈব পদার্থ। তাছাড়াও এখানে সজীব পদার্থ আছে, যেমন হচ্ছে এখানে কিন্তু উৎপাদক আছে, তারপর প্রথম স্তরের খাদকও আছে, দ্বিতীয় স্তরের খাদকও আছে, তৃতীয় স্তরের খাদকও আছে এবং বিভিন্ন ধরনের বিয়োজকও আছে। যদি তোমাদেরকে ছবি দেখিয়ে দিই, প্রথমে দেখো সূর্য সব দিকে রেডিয়েট করতেছে। তারপর দেখো এই যে নিচে কিন্তু এখানে জড় পদার্থ আছে, যাকে এখানে আমরা জৈব অজৈব এই বস্তুগুলোতে ডিভাইড করতে পারি। মানে একদম পানির নিচে কিন্তু জড় পদার্থগুলো আছে, মানে এই যে পানি আছে এখানে, তাছাড়া হচ্ছে নিচে কিন্তু মাটিতে ক্যালসিয়াম থাকে, তারপর হচ্ছে পানির মধ্যেও কিন্তু অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড, ফসফরাস এগুলো থাকে। তবে কিন্তু এই যে সূর্য আলো এই সকলে কিন্তু জড় পদার্থের মধ্যে পড়ে যাচ্ছে। তারপর দেখো এই যে ফাইটোপ্লাঙ্কটন আছে, ফাইটোপ্লাঙ্কটন এবং হচ্ছে ম্যাক্রোফাইট, এগুলোকে কি বলা যায়, এগুলোকে কিন্তু উৎপাদক হিসেবে আমরা আখ্যায়িত করতে পারি। কারণ তারা কি করছে, তারা কিন্তু সূর্য আলো নিয়ে তাদের নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করছে, মানে তারা হচ্ছে অটোট্রফ। তারা কিন্তু নিজেদের খাদ্য তৈরি করার জন্য অন্য কারোর উপর ডিপেন্ড করতেছে না। তাই হচ্ছে তারা কিন্তু নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করতেছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে। এই উৎপাদন প্রক্রিয়া কিন্তু তারা উৎপাদক হিসেবে কাজ করতেছে, তাই তাদেরকে আমরা কি বলি, উৎপাদক বলি। তারপর দেখো এই যে এখানে ছোট ছোট যেই পোকাগুলো দেখতে পাচ্ছ এগুলোকে আমরা কি বলি, জুওপ্লাঙ্কটন। এরা হচ্ছে প্রথম স্তরের খাদ্য, কারণ এরা কিন্তু ডিরেক্টলি এই ফাইটোপ্লাঙ্কটন এবং ম্যাক্রোফাইট এদেরকে খেয়ে নিজেদের জীবন ধারণ করে।
তারপর দেখো এই যে ছোট মাছটি আছে সে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদ্য। কারণ কি? কারণ তারা হচ্ছে এই যে জুওপ্লাঙ্কটন গুলো এখানে দেখতে পাচ্ছ, এই জুওপ্লাঙ্কটনকে খেয়ে নিজেদের জীবন ধারণ করে। তারপর দেখো এখানে যে বড় মাছটি আছে সে কিন্তু আবার তৃতীয় স্তরের খাদ্য। কারণ কি? কারণ হচ্ছে সে কিন্তু এই ছোট মাছটাকে খেয়ে মানে দ্বিতীয় স্তরের যে খাদ্য তাকে খেয়ে নিজের জীবন ধারণ করবে। এবং সবার শেষে এখানে দেখো ব্যাকটেরিয়া, তারপর ফানজাই এগুলো দেখাচ্ছে। এগুলো আসলে কি? এগুলো আসলে বিয়োজক। মানে হচ্ছে এই যে এখানে যে তুমি উৎপাদক দেখছো, তারপরে এই যে এখানে বিভিন্ন স্তরের খাদক দেখছো, এটা যখন মৃত হয়ে যাবে বা এদের থেকে যে বর্জ্য পদার্থ আসবে তাদেরকে কিন্তু তারা কি করবে? তারা হচ্ছে এদের থেকে খাদ্য গ্রহণ করবে। খাদ্য গ্রহণ করে তাদেরকে কিন্তু পচিয়ে দিবে। পচিয়ে কি করবে? এই মাটিতে মিশিয়ে দিবে। এই মাটি থেকেই কিন্তু আবার এই খাদ্য দ্রব্য হিসেবে কাজ করবে কাদের জন্য? কাজ করবে হচ্ছে এই ফাইটোপ্লাঙ্কটনের জন্য এবং ম্যাক্রোফাইটের জন্য। তবে কিন্তু আমরা ছবি থেকে একটা আউটলাইন বুঝে নিলাম। এবার কিন্তু আমরা একটু এই ব্যাপারটা বুঝে নিব ভালো মতে। যেমন ছবিতে আমরা উৎপাদক হিসেবে দেখেছিলাম হচ্ছে এই উৎপাদক কি করে? সারক সংশ্লেষণে বিভিন্ন প্রকার শৈবাল ও অগভীর প্রাণী উদ্ভিদ ওখানে আমরা দেখেছিলাম। তাছাড়াও কিন্তু পানিতে ভাসমান যে ক্ষুদ্র জীবগুলো ছিল তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি হচ্ছে ফাইটোপ্লাঙ্কটন। এখন এই ফাইটোপ্লাঙ্কটন এবং উদ্ভিদ প্লাঙ্কটন, সবুজ জলজ শৈবাল এবং অন্যান্য যে জলজ উদ্ভিদ আছে তারা কি করে? তারা কিন্তু সারক সংশ্লেষণ যে প্রক্রিয়াটি আছে মানে উৎপাদন প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মাধ্যমে খাদ্য তৈরি করে। যেহেতু তারা নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে তাদেরকে কি বলা হয়? তাদেরকে বলা হয় হচ্ছে উৎপাদক। দ্বিতীয়তে আসে হচ্ছে প্রথম স্তরের খাদ্য। প্রথম স্তরের খাদ্য ওই ছবিতে কারা ছিল? ওখানে দেখা গেছে নানা ধরনের ভাসমান খুদে পোকা বা হচ্ছে মশার যে শুককীট বা অতি ক্ষুদ্র যে প্রাণী জুওপ্লাঙ্কটন, এছাড়াও কিন্তু যে রুই মাছ, কাতলা মাছ, এরাও কিন্তু প্রথম স্তরের খাদ্য হিসেবে এদেরকে আমরা ধরতে পারি। এবং দেখা গেছে এই যে ভাসমান যে ক্ষুদ্র প্রাণীগুলো আছে এদেরকে আমরা কি বলি? তাদেরকে আমরা বলি হচ্ছে জুওপ্লাঙ্কটন। এবং এই খাদ্যগুলো কিন্তু নিজেদের খাদ্য প্রস্তুত করতে পারে না বলেই কিন্তু তাদেরকে আমরা কি বলি? পরভোজী বলি। এবং তারা কি করে? তারা কিন্তু সরাসরি উৎপাদককে ভক্ষণ করে নিজেদের জীবন ধারণ করে বা নিজেরা বেঁচে থাকে। তবে এরাই ছিল হচ্ছে প্রথম স্তরের খাদ্য। তাহলে এখানে দ্বিতীয় স্তরের খাদক কারা ছিল? দ্বিতীয় স্তরের খাদক কিন্তু আমরা ওখানে দেখেছি ছোট মাছ, কিছু জলজ পাতা বা হচ্ছে ড্যাম প্রভৃতি কিন্তু এই পুকুরে দ্বিতীয় স্তরের খাদক ছিল। এরা কিন্তু নিজের খাদ্য প্রস্তুত করতে পারে না এবং উৎপাদক খাদ্য হিসেবে সরাসরি তারা গ্রহণ করতে পারে না। তাহলে তারা কি করে? তারা হচ্ছে মাঝের যে স্তর তাদেরকে খেয়ে নিজেদের জীবন ধারণ করে। মানে তারা হচ্ছে প্রথম স্তরের খাদককে খেয়ে নিজেদের জীবন ধারণ করে এবং প্রথম স্তরের যে খাদক আছে তাদেরকে নিজের খাদ্য হিসেবে গ্রহণ করে থাকে। তারপর আসে হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদক হচ্ছে সেই সব খাদক, ছোট মাছ বা চিংড়ি ইত্যাদি যারা হচ্ছে এই যে দ্বিতীয় স্তর আছে দ্বিতীয় স্তরকে খাদ্য হিসেবে গ্রহণ করে এবং তাই কিন্তু তাদেরকে আমরা তৃতীয় স্তরের খাদক বলি। এখানে আমরা কাদেরকে এক্সাম্পল হিসেবে ধরবো? এক্সাম্পল হিসেবে ধরবো হচ্ছে শৈল, বোয়াল, ভেটকি প্রভৃতি যে বড় বড় মাছ আছে, তাছাড়া হচ্ছে বক ইত্যাদি হচ্ছে তৃতীয় স্তরের খাদক। তৃতীয় স্তরের খাদককে কিন্তু আমরা সর্বোচ্চ খাদক বলেও আখ্যায়িত করতে পারি। তাহলে কিন্তু আমরা তৃতীয় স্তরের খাদক ওই ছবির মধ্যে কারা ছিল তাও জেনে নিলাম। এখন আসে দেখো সবার শেষে বিয়োজক। এই যে পুকুরটা দেখেছো, পুকুরের পানিতে কিন্তু বহু ছত্রাক এবং ব্যাকটেরিয়া মৃতজীবী হিসাবে কাজ করে বা বসবাস করে এবং এদেরকে কিন্তু আমরা কি করি? এদেরকে আমরা হচ্ছে বিয়োজক বলে আখ্যায়িত করি। কারণ এরা কিন্তু পানিতে ভাসমান বা পানির তলায় কাদার মধ্যে এদের বসবাস। এখানে বসবাস করে এরা কি করে? এরা জীবিত বা মৃত যে প্রাণী আছে এদেরকে আক্রমণ করে এবং আক্রমণ করে এদেরকে পচাতে সাহায্য করে। যখন এরা এদেরকে পচায় কিন্তু এদের থেকে তারা নিজেরাই নিজেদের খাদ্য গ্রহণ করে নেয় এবং ফলে কি হয়? ফলে উৎপাদকের ব্যবহারের যোগ্য উপযোগী যে জৈব এবং অজৈব যে রাসায়নিক পদার্থ আছে তা পুনরায় সৃষ্টি হয়ে যায় এবং এই উৎপাদক এই জৈব এবং অজৈব রাসায়নিক পদার্থ ব্যবহার করে কিন্তু তার যে উৎপাদন প্রক্রিয়া সেই উৎপাদন প্রক্রিয়ায় কাজে লাগায় এবং এইসব যে বিয়োজিত উপাদানগুলো আছে তা কিন্তু আবার পুকুরের উৎপাদক শ্রেণীর জীব ব্যবহার করে। তাহলে কি হচ্ছে? এই বিয়োজক কিন্তু আবার ঘুরে ফিরে এই যে প্রথম যে উৎপাদক তাকে সাহায্য করতেছে। কিভাবে? সে যখন জিনিসগুলোকে পচায় দিচ্ছে, পচানোর ফলে কি হচ্ছে? এরা কিন্তু জৈব এবং অজৈব যে রাসায়নিক পদার্থ তার মধ্যে ডিস্ট্রিবিউট হয়েছে বা তাতে কনভার্ট হয়ে যাচ্ছে। তাতে কনভার্ট হয়ে যাওয়ার কারণে কি হয়? তাতে কনভার্ট হয়ে যাওয়ার কারণে এই যে পদার্থগুলো আছে তা কিন্তু আবার পুকুরের যে উৎপাদক শ্রেণী সে তার নিজের খাদ্যদ্রব্য হিসেবে ব্যবহার করতে পারে। তাহলে কিন্তু দেখো পুরাটা একটা সুন্দর সাইকেল হিসেবে কাজ করতেছে। এখানে উৎপাদককে খেয়ে বাঁচতেছে হচ্ছে প্রথম স্তরের খাদক, প্রথম স্তরের খাদককে খেয়ে বাঁচতেছে হচ্ছে দ্বিতীয় স্তরের খাদক, দ্বিতীয় স্তরের খাদককে খেয়ে বাঁচতেছে হচ্ছে তৃতীয় স্তরের খাদক এবং তারপর এই যে বিয়োজক আছে সে হচ্ছে এই সকল স্তরকে পচায় কি করে? সে হচ্ছে জৈব এবং অজৈব পদার্থ তৈরি করে দেয়, যেটা হচ্ছে আবার এই যে উৎপাদক আছে তার জন্য খাদ্যদ্রব্য হিসেবে কাজ করে।
তাহলে কিন্তু সুন্দরভাবে এই সম্পূর্ণ সাইকেলটি একটি পুকুরের মধ্যে চলতেছে। এবং যেহেতু এই সকল স্তর একজন আরেকজনকে ছাড়া ইনকমপ্লিট এবং সবার মধ্যে একটা কানেকশন আছে এবং এই কানেকশনের মাধ্যমে কিন্তু সেই অঞ্চলে কি হচ্ছে, সেই অঞ্চলে মিথস্ক্রিয়া আছে এবং এই মিথস্ক্রিয়ার মাধ্যমে কিন্তু তাদের যে আন্তঃসম্পর্ক তা গড়ে উঠতেছে। যেহেতু এই পুকুরে তারা এইভাবে তাদের আন্তঃসম্পর্ক গড়ে তুলতেছে, তাই কিন্তু এই পুকুরটাকে আমরা কি বলতেছি, একটা বাস্তুতন্ত্র বলতেছি। এবং এখানে যে আমরা ব্যাপারটা পড়লাম, এটা হচ্ছে একটা পুকুরে কিভাবে এই মিথস্ক্রিয়া গড়ে উঠতেছে এবং তারা একজন আরেকজনকে খেয়ে নিজেদের জীবন ধারণ করতেছে। তাহলে কিন্তু আমরা ইকোসিস্টেম অফ আ পন্ড বা পুকুরের বাস্তুতন্ত্র সম্পর্কে জেনে এলাম। তবে এর মাধ্যমে কিন্তু আমাদের আজকের যে লেকচার ছিল, লেকচারের আলোচনা এখানে শেষ হয়ে আসলো। আশা করি তোমরা এখানে যেগুলো আমরা বললাম সেগুলো সবগুলো সুন্দর মতো বুঝতে পেরেছো এবং তোমরা চেষ্টা করবে আজকের বইয়ের সাথে মিলিয়ে এই টপিকটা পড়ে নিতে। তাহলে দেখবে এখানে তোমাদের কোনো কনফিউশন ফেস করবে না তোমরা। আশা করি তোমরা আজকের মধ্যে এই টপিকটি পড়ে নেওয়ার চেষ্টা করবে। এই আশা ব্যক্ত করি আমি আজকের লেকচার এখানেই শেষ করছি। আশা করি তোমরা সকলে অনেক বেশি ভালো থাকবে। আল্লাহ হাফেজ।